সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আগামীকাল থেকে স্কুল খুলছে এবং এমনটাই জানানো হয়েছে। অবশ্যই নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ক্লাস হবে, কারণ এই এত বছর ধরে অর্থাৎ গোটা 1.5 বছর কিন্তু স্কুলের যে পড়াশোনা থেকে বঞ্চিত ছিল ছাত্রছাত্রীরা, এবং পাশাপাশি আমরা যে অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে আমাদের পড়াশোনার যে গতিধারা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। এবং যেহেতু নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস খুলছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যান্য শ্রেণীগুলো অর্থাৎ নিচু শ্রেণীতে যারা রয়েছে সপ্তম বা অষ্টম, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা এখনও পর্যন্ত অনলাইনে চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই তোমাদের সঙ্গে সিটিভিএনের যে বিশেষ উদ্যোগ শুধুমাত্র তোমাদের জন্য, এডুকেশন অনলাইনের আজ অষ্টম শ্রেণীর ভূগোল নিয়ে আলোচনা করা হবে। এবং এর আগেও ভূগোলের বিভিন্ন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। আজ যিনি রয়েছেন ম্যাম পিয়ালি ভট্টাচার্য, প্রথমেই ম্যামকে অনেক অনেক স্বাগত সিটিভিএনে। নমস্কার। অবশ্যই আজ যে বিষয় পড়ানো হবে এবং যে চ্যাপ্টারটা পড়ানো হবে, সরাসরি ক্লাসে যাব, কারণ হাতে আমাদের সময় খুব সীমিত থাকে। সেই চ্যাপ্টার ভিত্তিক তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি ম্যামের সাথে কথা বলবে। ম্যাম, আজকে আমি অষ্টম শ্রেণীর বায়ুচাপ এবং বায়ুপ্রবাহের চ্যাপ্টারটা পড়াবো। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি স্কুল খুলছে, কিন্তু তার নিচু ক্লাসগুলো কিন্তু এখনও অনলাইনেই পড়াশুনো তোমাদেরকে চালিয়ে যেতে হবে। তো অষ্টম শ্রেণী বা সপ্তম অষ্টম এই শ্রেণীগুলোর অ্যানুয়াল পরীক্ষা একদম কাছাকাছি চলে এসেছে। তো সেই জন্য আজকে আমি অষ্টম শ্রেণীর বায়ুপ্রবাহ ও বায়ুচাপ এই অধ্যায়টা পড়াবো। এবং আমি যে অধ্যায়টা আজকে অষ্টম শ্রেণীর পড়াচ্ছি, এই অধ্যায়টা কিন্তু শুধু অষ্টম শ্রেণী নয়, এটা কিন্তু দশম শ্রেণীর জন্যেও সমানভাবে গুরুত্বপূর্ণ। অষ্টম এবং দশম এই দুটো ক্লাসের জন্যই কিন্তু এই সেম টপিকটাই রয়েছে। দশম শ্রেণীতে একটু হয়তো বেশি করে রয়েছে, কিন্তু মূল বিষয়টা কিন্তু সবটাই একই। তো দশম শ্রেণীর যারা আছো তারাও বিষয়টা ভালো করে বুঝে নাও, তার সাথে সাথে অষ্টম শ্রেণীর যারা আছো তারাও বিষয়টা ভালোভাবে দেখে নাও। তো চলো আজকে শুরু করে দিই। আমি যে অধ্যায়টা পড়াবো, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ। অবশ্যই এই চ্যাপ্টারটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ অষ্টম শ্রেণী মানে তারপরেই আবার নবম শ্রেণীতে আমরা যারা উঠবে ছাত্রছাত্রীরা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই যে ভূগোল কেন যে কোনো বিষয়ই নিচু ক্লাস থেকে যে ভিতটা সেটা কিন্তু ভালো মতো পড়তে হয়, কারণ এরপর আরও বিস্তারিতভাবে থাকে। ম্যাম, তো অষ্টম শ্রেণীর পরে নবম এবং দশম এই তিনটে শ্রেণী কিন্তু পরপর মানে পড়ার বিষয়গুলো সব একই থাকে। এবং দশম শ্রেণীটা আমরা জানি যে এটা একটা মানে জীবনের একটা বড় ধাপ। তো সেই জন্য সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, অষ্টম শ্রেণীর এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। তো চলো আজকে আমি প্রথমে তোমাদেরকে বায়ুচাপ এবং বায়ুপ্রবাহের বিষয়টা বোঝানো শুরু করছি। তো প্রথমত যে শব্দটা বললাম যে বায়ুচাপ, তো বায়ুচাপ এবং বায়ুপ্রবাহ এই দুটো বিষয় বুঝতে গেলে আগে বুঝতে হবে যে বায়ুচাপ কাকে বলা হয়। বায়ুচাপ কাকে বলে? বায়ুচাপ হলো ভূপৃষ্ঠের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বা কয়েক কিলোমিটার স্থান জুড়ে সমধর্মী বায়ুপ্রবাহ যে প্রবাহিত হয় এবং পৃথিবী পৃষ্ঠের ওপরে এই বাতাস যে পৃথিবী পৃষ্ঠকে ঘিরে রেখেছে, এটাকেই আমরা কি বলে থাকি? বায়ুচাপ বলে থাকি। এবার সাধারণত পুরো পৃথিবীতে সব স্থানে কিন্তু বায়ুচাপ সমান নয়। বায়ুচাপের মধ্যে কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণ অর্থে আমরা সবসময় একটা দুটো শব্দ সবসময় শুনি, যেটা সাধারণত আমরা বারবার বলে থাকি, উচ্চচাপ আর নিম্নচাপ। এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি, কিন্তু এই উচ্চচাপ এবং নিম্নচাপ বিষয়টা কি এবং কখন উচ্চচাপ হয় আর কখন নিম্নচাপ হয় সেটা আমাদেরকে জানতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি পৃথিবীকে কতগুলো চাপ বলয়ে ভাগ করি, তাহলে আমরা বিষয়টাকে খুব ভালোভাবে বর্ণনা করতে পারবো। তো সমগ্র পৃথিবীটাকে যদি আমরা কতগুলো চাপ বলয়ে ভাগ করি, তাহলে আমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পারবো। তার মধ্যে থেকে আমরা অক্ষরেখা বরাবর পৃথিবীকে কতগুলো চাপ বলয়ে ভাগ করি। যেরকম ধরো নিরক্ষীয় অঞ্চলটাকে আমরা বলে থাকি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কারণ নিরক্ষীয় অঞ্চলটাতে প্রায় সারা বছরই কি থাকে? নিম্নচাপ বিরাজ করে। এবার দেখো একটা বিষয় তোমাদেরকে বোঝাচ্ছিলাম যেটা হলো যে বাতাস কি করছে, বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এটা ধরো উচ্চচাপ আর এটা ধরো নিম্নচাপ।
উচ্চচাপ মানে যেখানে বাতাসের চাপ বেশি আছে সেখানে হলো উচ্চচাপ। তো উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস কি করছে, নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। আবার ধরো দেখা গেল এই দিকে আরেকটা নিম্নচাপ রয়েছে, তাহলে এখান থেকেও বাতাস কি হবে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু বাতাস প্রবাহিত হতে শুরু করবে। তাহলে চাপের পার্থক্যের জন্যই সাধারণত কি হয়ে থাকে, বায়ু প্রবাহিত হতে থাকে। আমরা যে বায়ু প্রবাহকে অনুভব করি, এই বায়ু প্রবাহ অনুভব করার মূল বিষয়টাই হলো কি, যে চাপের পার্থক্য। ঠিক আছে, তো এবার এই যে বাতাস কিভাবে মানে প্রবাহিত হচ্ছে, তো বায়ুচাপের এই যে পার্থক্যটা এটা কিভাবে ঘটছে সেই বিষয়টাকে যদি তোমাদেরকে বোঝাতে হয়, তাহলে এটা বলতে হবে যে বাতাস কি হচ্ছে, একটা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস কি হলো, নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হতে শুরু করলো। এবং সাধারণত আমরা এই বিষয়টা দেখতে পাই, এখানে দেখো আমি তোমাদেরকে একটা ছবির মাধ্যমে বিষয়টা দেখাচ্ছি, তাহলে আরো ভালো করে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এখানে দেখো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে নিম্নচাপ অঞ্চল থেকে বাতাস কি হচ্ছে, উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এবং দেখো বাতাসের এই যে অনুভূমিক প্রবাহ, বাতাস যে অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে, এই অনুভূমিক প্রবাহটাকে আমরা কি বলছি, বায়ু প্রবাহ বলছি। যে অনুভূমিক বায়ু প্রবাহটাকে আমরা কি করতে পারি, অনুভব করতে পারি। আবার দেখো নিম্নচাপ অঞ্চল থেকে বাতাস আবার কি হচ্ছে, নিম্নচাপ অঞ্চল থেকে বাতাস অ্যারো দিয়ে দেখানো হয়েছে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এটা হলো উল্লম্ব বায়ু প্রবাহ। অনুভূমিকভাবে যখন বাতাস প্রবাহিত হয় তখন সেটা হলো বায়ু প্রবাহ, আর উল্লম্বভাবে যখন বাতাস প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয়ে থাকে কি, বায়ুর স্রোত। তাহলে দেখো এখানে দুটো বিষয়কেই দেখানো হয়েছে, বায়ুর উল্লম্ব প্রবাহ এবং বায়ুর অনুভূমিক প্রবাহ। এই দু ধরনের বায়ু প্রবাহই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, এবং এই দু ধরনের বায়ু প্রবাহের প্রধান কারণই হলো কিন্তু চাপের পার্থক্য। এবার আমরা পুরো পৃথিবীকে যদি বিভিন্ন অক্ষাংশগত দিক থেকে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে কিন্তু চাপের একটা বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। তো অক্ষাংশগত দিক থেকে চাপের কি ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়, তার মধ্যে প্রথমত দেখো আমি এই যে মানে তোমাদেরকে ডায়াগ্রামটা দেখাচ্ছি, এর মধ্যে থেকে একদম মাঝখানে কি রয়েছে, 0 ডিগ্রি, সেটা হলো কি নিরক্ষরেখা বা নিরক্ষীয় অঞ্চল। এখানে কি দেখানো হয়েছে, নিরক্ষরেখার কাছে দেখো কি লেখা রয়েছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। মানে নিরক্ষীয় অঞ্চলটাতে সারা বছরই কি হয়, নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। এবার একটা প্রশ্ন হতে পারে যে কেন নিরক্ষীয় অঞ্চলটাতে নিম্নচাপ বলয় সৃষ্টি হলো। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির বিভিন্ন কারণ রয়েছে, তো সেই কারণগুলো এখন আমি একটা একটা করে বর্ণনা করছি। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় থাকার প্রথম এবং প্রধান কারণ হলো নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ সব থেকে বেশি হয়। নিরক্ষীয় অঞ্চলটা মানে পৃথিবীর আকৃতি যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই পৃথিবীর আকৃতি হলো একটা জিওয়েডের মতো, মানে পৃথিবীর মধ্যভাগটা স্ফীত, এবং যত ওপরের দিকে যাওয়া গেছে তত পৃথিবী মানে অনেকটা চ্যাপ্টা হয়ে গেছে, আর মধ্যভাগটা কিছুটা স্ফীত। এই কারণে পৃথিবী যখন আবর্তন করে তখন কি হয়, নিরক্ষীয় অঞ্চলটা বেশিটা আবর্তন করতে হয়, যেহেতু নিরক্ষীয় অঞ্চলটা কিছুটা ফোলা। তো এই কারণে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ অনেক বেশি হয়। এবার এই বায়ুমণ্ডল যেহেতু পৃথিবীকে আবর্তন করে রেখেছে, সেই কারণে কি হয়, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি হওয়ার কারণে নিরক্ষীয় অঞ্চল থেকে বাতাস ছিটকে বেরিয়ে যেতে শুরু করে, এবং নিরক্ষীয় অঞ্চলে বাতাস ছিটকে যাওয়ার জন্য এখানে বাতাসের চাপ কমে যায়, স্বভাবতই এখানে নিম্নচাপ বিরাজ করে। এটা হলো একটা কারণ, যে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি থাকার জন্য এখানে নিম্নচাপ বিরাজ করছে। এবার দ্বিতীয় কারণটাতে চলে আসি। যদি আমরা পৃথিবীর ম্যাপ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে নিরক্ষীয় অঞ্চলটাতে কিন্তু স্থলভাগের তুলনায় জলভাগের মাত্রাটা অনেক বেশি রয়েছে, এবং জলভাগের মাত্রা বেশি থাকার কারণে কি হয়, এখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়। এবার আমরা এটা জানি যে শুষ্ক বাতাসের তুলনায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু হালকা হয়। তো এই কারণে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি হওয়ায় বাতাস কি হচ্ছে, হালকা হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। এবং নিরক্ষীয় অঞ্চলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু অনেক কম।
এবং প্রায় সারা বছরই সূর্য কিন্তু নিরক্ষীয় অঞ্চলের ওপরে লম্বভাবে কিরণ দিয়ে থাকে। যেহেতু সূর্য নিরক্ষীয় অঞ্চলের ওপর লম্বভাবে কিরণ দেয়, এই কারণে কি হচ্ছে, ওই অঞ্চলের যে ভূভাগটা রয়েছে সেটা খুব দ্রুত উত্তপ্ত হয়ে যাচ্ছে। এই অঞ্চলটা, এই নিরক্ষীয় অঞ্চলের ভূভাগটা কি হচ্ছে, খুব দ্রুত উত্তপ্ত হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, বাতাস যত উত্তপ্ত হয় তত বাতাস হালকা হয়ে যায়, তত বাতাস প্রসারিত হয়। উষ্ণ বাতাস হালকা এবং প্রসারিত হতে থাকে এবং সেই বাতাসটা এই নিরক্ষীয় অঞ্চল থেকে ওপরের দিকে উঠে যেতে শুরু করে। তো এই কারণের জন্য নিরক্ষীয় অঞ্চলটাতে নিম্নচাপ বিরাজ করছে। তাহলে কি কি কারণ বললাম আরেকবার বলে দিচ্ছি। নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের গতিবেগ বেশি, নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, নিরক্ষীয় অঞ্চলে জলভাগের মাত্রা বেশি রয়েছে, এই সমস্ত কারণের জন্য, এবং নিরক্ষীয় অঞ্চলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করছে। এটা হলো প্রথম, মানে 0 ডিগ্রির কাছাকাছি। এবার দেখো নেক্সট যেটা দেখাচ্ছি 30 ডিগ্রি। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ। 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ যে অংশটা দেখানো হয়েছে, কর্কটীয় কি হবে, কর্কটীয় আর মকরীয় অঞ্চল যেটা রয়েছে, মানে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি অঞ্চল, অর্থাৎ এক কথায় ক্রান্তীয় অঞ্চলে কি ধরনের বায়ুর চাপ থাকবে। তো ক্রান্তীয় অঞ্চলে সাধারণত আমরা দেখতে পাই ক্রান্তীয় অঞ্চলে কিন্তু উচ্চচাপ বিরাজ করে। এবার আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে জানতে হবে। প্রথমত আমরা পড়লাম যে নিরক্ষীয় অঞ্চলে কেন নিম্নচাপ হয়, এবার আমাদেরকে জানতে হবে যে ক্রান্তীয় অঞ্চলটাতে কেন উচ্চচাপ বিরাজ করছে। তো দেখো এইটাকে, মানে ক্রান্তীয় অঞ্চলে কেন উচ্চচাপ হচ্ছে সেটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলের সঙ্গে রিলেট করে তোমাদেরকে পড়তে হবে। যেরকম ধরো নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখলাম যে পৃথিবীর আবর্তনের গতিবেগটা কিন্তু অনেকটাই বেশি ছিল। এবার নিরক্ষীয় অঞ্চল থেকে যত উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে পৃথিবীর আবর্তনের গতিবেগটা কিন্তু কমে যেতে শুরু করে। তো সেই জন্য কি হচ্ছে, মানে ক্রান্তীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ কমায়, ওখানটাতে বাতাস এসে জড়ো হচ্ছে, ওখান থেকে বাতাস খুব একটা বেশি মাত্রায় কি হচ্ছে না, ছিটকে যাচ্ছে না। তো এই জন্য বায়ুচাপ এখানে বেড়ে গেল। তাছাড়াও আমরা দেখতে পেলাম যে নিরক্ষীয় অঞ্চল থেকে বাতাসটা কি হয়েছে, দুটো ক্রান্তীয় অঞ্চলে, মানে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তীয় অঞ্চলের দিকে কিন্তু নেমে এসেছে। তো এই কারণে দেখা যাচ্ছে এই অঞ্চলটাতে কিন্তু বাতাসের চাপ কিছুটা মাত্রায় বেড়ে গেল। এবং তার সাথে সাথে দেখি বছরের একটা নির্দিষ্ট সময়, ক্লাসে আসবো, তবে একটা ফোন রয়েছে, ফোন রিসিভ করে নেব। কে বলছো, কোথা থেকে বলছো? আমি বলছি দক্ষিণ দিনাজপুর থেকে নার্গিস বানু। আচ্ছা, সুপ্রভাত তোমাকে, তোমার প্রশ্নটা বলো। হ্যাঁ, মানে ম্যাম একটু আগেই বললো যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বাভাবে কিরণ দেয়, কিন্তু সেখানে কেন লম্বাভাবে কিরণ দেয় এটা জানার ছিল। শুনতে পাচ্ছি না কথাটা, পরিষ্কার শোনা যাচ্ছে না তোমার কথাটা, ভলিউমটা একবার আসতে। একটু তবে আমি বলো। যতটা শুনলাম ও কি এটা বলছে যে নিরক্ষীয় অঞ্চলে কেন সূর্যরশ্মি লম্বভাবে পড়ে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, এটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলে দিচ্ছি। তো একটা প্রশ্ন এলো যে নিরক্ষীয় অঞ্চলে কেন সূর্যরশ্মি লম্বভাবে পড়ে থাকে। তো নিরক্ষীয় অঞ্চলটাতে যেটা মানে পড়ানোর সময়তেই বলছিলাম যে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব খুব কম হয়ে থাকে, ঠিক আছে, এবং সূর্যরশ্মি বিভিন্ন অক্ষরেখার ওপরে বিভিন্নভাবে পড়ে। বিষয়টা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। ড্রয়িংয়ের মাধ্যমে বলে দিলে হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এটা হলো পৃথিবী, এটা হলো নিরক্ষরেখা 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ কর্কট ক্রান্তি রেখা, 63.5 ডিগ্রি নর্থ, এই হলো আমাদের অক্ষাংশগত বিস্তার পৃথিবীর। এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে জানতে হবে, এবং এই ড্রয়িংটা পারলে তোমরা এখনই করে রাখো নিজেরা, খুব দরকার। এটা কিন্তু 8 to 10, 11, 12 সবসময় এটা দরকার হবে। তো এই যে অক্ষাংশগত বিস্তারটা আমি দেখালাম, ধরো এখানে সূর্যরশ্মি আসছে, এবার সূর্যরশ্মির বিভিন্ন পতন কোণ আছে। তো সূর্যরশ্মিটা দেখা যাচ্ছে নিরক্ষীয় অঞ্চলের কাছে কি হচ্ছে, লম্বভাবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে।
এবং অন্যান্য অক্ষরেখাগুলোতে কিন্তু সূর্যরশ্মি কি পড়ছে, সূর্যরশ্মির পতন কোণের মধ্যে কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, তখন সূর্য থেকে এর দূরত্বটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং পৃথিবী যেহেতু গোল, তাহলে একটা গোলাকার অংশের ওপরে যখন এই সূর্যরশ্মি পড়ে তখন তার পতন কোণটা কিন্তু সব জায়গাতে সমান হয় না। যদি পৃথিবী সমতল হতো, এটা আমরা মানে পড়বো এরপরে, মানে অন্য ক্লাসে হয়তো পড়বো, যে পৃথিবী যদি সমতল হতো তাহলে পৃথিবী পৃষ্ঠের ওপর সব জায়গাতেই কিন্তু কি পড়তো, সূর্যরশ্মির পতন কোণ কিন্তু সমান হতো। কিন্তু যেহেতু পৃথিবী গোলাকার, সেই জন্য পতন কোণ সব জায়গাতে সমান হয় না। এবং নিরক্ষীয় অঞ্চলটা যেহেতু পৃথিবীর একদম মাঝ বরাবর রয়েছে, সেই জন্য নিরক্ষীয় অঞ্চলটাতে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে থাকে। আশা করি যে প্রশ্নটা করেছিলে সে তার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। এবার আমি আমার মূল বিষয়টাতে আবার চলে আসছি। তো আমি যেটা পড়াচ্ছিলাম সেটা হলো, আমি তোমাদেরকে কি বলছিলাম, আমি এই বিষয়টা তোমাদেরকে বলছিলাম যে এই যে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তীয় অঞ্চল, এটা তো 0 ডিগ্রি নিরক্ষরেখা। এই কর্কট ক্রান্তি মানে 23.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে আমরা সাধারণত কি দেখতে পাচ্ছি, এই সমগ্র অঞ্চলটা জুড়ে কি রয়েছে, দুটো গোলার্ধেই, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে এখানে কি রয়েছে, উচ্চচাপ। এই দক্ষিণ গোলার্ধেও এখানে কি রয়েছে, উচ্চচাপ। তো এই কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে এখানে উচ্চচাপ বিরাজ করার কারণগুলো কি কি বললাম। প্রথমত বললাম, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু নিম্নচাপ হচ্ছে, এখান থেকে বাতাস কি হচ্ছে, এই উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হতে শুরু করেছে। মানে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ বেশি হওয়ার কারণে এখান থেকে বাতাসটা কি হচ্ছে, এই ক্রান্তীয় অঞ্চলের দিকে চলে আসছে। তো স্বভাবতই ক্রান্তীয় অঞ্চলে বাতাসের চাপ বাড়বে, এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে আমি বলবো যেটা হলো যে এই অঞ্চলটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে পৃথিবীর আবর্তনের বেগ, যেটা কিনা আমরা দেখেছি নিরক্ষীয় অঞ্চলে অনেক বেশি ছিল, ক্রান্তীয় অঞ্চলে কিন্তু পৃথিবীর আবর্তনের বেগ কিছুটা কমে গেছে। তো সেই কারণে এখানে উচ্চচাপ বিরাজ করছে, বাতাস অতটা বেশি ছিটকে বেরিয়ে যেতে পারছে না। তো সেই জন্য কি হচ্ছে, ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ বিরাজ করছে। তাছাড়াও নিরক্ষীয় অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলে জলভাগের পরিমাণটা কম, ফলে বাতাসে আর্দ্রতার মাত্রাটাও কিছুটা কম হয়, এই কারণে বাতাস কিছুটা ভারী হয়। তো এই সমস্ত কারণগুলোর জন্য এই অঞ্চলটাতে কিন্তু উচ্চচাপ বিরাজ করে। আর একটা কারণ হলো যে সূর্যরশ্মি এই অঞ্চলটাতে কি পড়ে, তির্যকভাবে পড়ে। তো সেই কারণে, এবং বছরের শুধুমাত্র একটা সময় মানে কর্কট সংক্রান্তির সময় আমরা দেখি কর্কট ক্রান্তি রেখার ওপর, আর মকর সংক্রান্তির সময় মকর ক্রান্তি রেখার ওপরে মানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে থাকে। তো এই কারণের জন্য এই অঞ্চলটাতে মানে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তীয় অঞ্চলে কিন্তু কি হয়, উচ্চচাপ বিরাজ করে। এর পরবর্তী দ্বিতীয় চাপ বলয়টাতে চলে যাচ্ছি। দ্বিতীয় যে চাপ বলয়টা পড়ব সেটা হলো 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ, এই অংশটার কথা পড়ব। তো এটা কি সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। তো মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে আমরা সাধারণত কি দেখতে পাই, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে কিন্তু আমরা সাধারণত এই স্থানটাতে কিন্তু আমরা নিম্নচাপ দেখি। এই জায়গাটাতে আমরা কি দেখি, নিম্নচাপ, উভয় গোলার্ধেই এখানটাতে কি হবে, নিম্নচাপ। তো এবার দেখো, নিরক্ষীয় অঞ্চলটাতে নিম্নচাপ পড়েছিলাম, নিরক্ষীয় অঞ্চলটাতে আমরা নিম্নচাপ পড়েছিলাম, আবার আমরা ক্রান্তীয় অঞ্চল দুটোতে উচ্চচাপ পড়লাম, আবার আমরা কি পড়ছি, এই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলটাতে আবার আমরা কি পড়ছি, নিম্নচাপ পড়ছি। তো মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে কেন নিম্নচাপ হয় সেটার কারণ হিসাবে বলা হচ্ছে যে এই যে দেখো
এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি অঞ্চলে যে উচ্চচাপ বলয়টা সৃষ্টি হয়েছিল, দেখা যায় যে এই মানে সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ থাকায় এখানকার নিম্নচাপের বাতাসটা ছিটকে কি হয়, এই উচ্চচাপ অঞ্চলের দিকে চলে আসে। উভয় গোলার্ধেই তাই হয়। ফলে এখানে বাতাসের চাপ অনেকটা কমে যায়, এখানে নিম্নচাপ সৃষ্টি হয়। এবার দেখো, দুটো মেরু অঞ্চলের কথা যদি বলি, 90 ডিগ্রি পোলে যদি চলে যাই, পোলে সাধারণত কি থাকে, উচ্চচাপ। পোলের কাছে কি থাকে, উচ্চচাপ। পোলের কাছে উচ্চচাপ থাকে। তো এবার বলা হচ্ছে যে এই যে পোলের কাছে উচ্চচাপ রয়েছে, কেন কেন কি এখানে সূর্যরশ্মি একেবারে তির্যকভাবে পড়েছে, এখানে কোনো জলভাগ নেই, সব জল বরফে পরিণত হয়ে গেছে। তো এবং সূর্যরশ্মির পতন কোণ একেবারেই মানে পতন কোণটা এতটাই পার্থক্য হচ্ছে যে যার জন্য এখানে সূর্যরশ্মি প্রায় পৌঁছতেই পারছে না, যার জন্য এখানে কি হয়, এখানে পুরো বরফে ঢাকা থাকে এই অঞ্চলটা। ফলে এইখানে যে এই উচ্চচাপটা হলো, মানে পৃথিবীর আবর্তন যে 0 হয়ে গেল, তার তুলনায় আমরা দেখতে পাবো সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ এই পোলের তুলনায় তো আছে, পোলে তো 0 হয়ে গেছে, পৃথিবীর আবর্তনের কোনো বেগ নেই ওখানে, কিন্তু আমরা সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে কিন্তু পৃথিবীর আবর্তনের বেগ কিছুটা দেখতে পাবো। ফলে এখানে কি হচ্ছে, মেরুবৃত্ত প্রদেশে যদি উচ্চচাপ থাকে তাহলে তার নিচে কি থাকবে, নিম্নচাপ থাকবে। কেন কি উচ্চচাপের বাতাসটা কি হয়েছে, উচ্চচাপের বাতাসটা কিন্তু নিম্নচাপের দিকেই আসতে শুরু করে। এবং তার থেকেও আরেকটা বিষয় হলো যে এই সুমেরুবৃত্ত আর কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে কিন্তু কি হচ্ছে, সূর্যরশ্মি কিছুটা হলেও পাচ্ছে, যেটা আমরা সুমেরু আর কুমেরুতে দেখি 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে। কেন কি ওখানে সূর্যরশ্মি একেবারেই পাওয়া যায় না, সূর্যের উত্তরায়ণের সময় সুমেরুবৃত্তে 6 মাস দিন, আবার কুমেরুবৃত্তে 6 মাস রাত, আবার দক্ষিণায়নের সময় কুমেরুবৃত্তে 6 মাস দিন, তখন সুমেরুবৃত্তে 6 মাস রাত বিরাজ করে। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে কিন্তু নিম্নচাপ থাকে আর দুটো মেরুতে কিন্তু উচ্চচাপ বিরাজ করে। তো মেরুতে কেন উচ্চচাপ হচ্ছে, কারণ কি মেরু অঞ্চলে কিন্তু সূর্যরশ্মির পতন কোণটা অনেকটাই মানে একেবারে সূর্যরশ্মি পৌঁছতেই পারছে না, যার জন্য ওখানে জলটা পুরোটাই বরফে পরিণত হয়ে গেছে। এবং তার সাথে সাথে ওখানে কি দেখা যাচ্ছে, পৃথিবীর আবর্তনের কোনো গতিবেগ নেই। তো সেই কারণে ওখানে কি হচ্ছে, বাতাস গিয়ে ওই অঞ্চলটাতে গিয়ে জড়ো হচ্ছে। তো ওখানে ওই জন্য কি হচ্ছে, উচ্চচাপ বলয় বিরাজ করছে। তাহলে এইভাবে আমরা কি করলাম, পৃথিবীকে বিভিন্ন চাপ বলয় কিন্তু আমরা ভাগ করে দিলাম। এবার দেখো, এবার একটা বিষয় পড়াবো, যেটা হলো কি, যে অশ্ব অক্ষাংশ। অশ্ব অক্ষাংশ কি, এই যে ক্রান্তীয় অঞ্চলে আমরা কি দেখতে পেলাম, ক্রান্তীয় অঞ্চলে দেখলাম আমরা উচ্চচাপ বিরাজ করছে। তো ক্রান্তীয় অঞ্চলের উচ্চচাপ থেকে কি হয়, সুমেরুবৃত্ত প্রদেশের যে নিম্নচাপ বলয়টা আছে, বাতাস কি হয়, উল্লম্বভাবে প্রবাহিত হতে শুরু করে। মানে উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে যায়, আবার নিম্নচাপ থেকে বাতাস উচ্চচাপের দিকে আসে, মানে উল্লম্বভাবে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়, নিচ থেকে ওপরের দিকে, ওপর থেকে নিচের দিকে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। তো এবার দেখো, এই যে অশ্ব অক্ষাংশের কথা বলছে ক্রান্তীয় অঞ্চলে প্রাচীনকালে নাবিকরা যখন কি হতো, মানে সমুদ্রের মধ্যে দিয়ে জাহাজকে নিয়ে যেত, সেই সময় কি হয়, জাহাজ চলার জন্য বায়ু প্রবাহ একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। তো বায়ু প্রবাহ ছাড়া জাহাজ কিন্তু চলতে পারবে না। তো কি হতো, ইউরোপের দেশগুলো থেকে যখন আমেরিকা বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দিকে জাহাজগুলো যখন যেত, সেই সময়তে বায়ুর কোনো অনুভূমিক প্রবাহ জাহাজগুলো অনুভব করতে পারতো না, কারণ বাতাস তো উল্লম্বভাবে প্রবাহিত হচ্ছে, উচ্চচাপ থেকে নিম্নচাপ, নিম্নচাপ থেকে উচ্চচাপ, অনুভূমিক কোনো বায়ু প্রবাহ না থাকার জন্য জাহাজগুলো চলাচলে খুব অসুবিধা হতো, জাহাজগুলো যেতে অনেক সময় লেগে যেত। এবং প্রাচীনকালে এই মালভর্তি জাহাজগুলো নিয়ে ইউরোপ থেকে আমেরিকা, ভারতের বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন করা হতো। তো একটা সময় হয়েছিল যখন দেখা গেছিল যে এই ক্রান্তীয় অঞ্চলে নাবিকরা যখন সমুদ্রের মধ্যে দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছিল, এত সময় লেগে যাচ্ছিল, জাহাজের মধ্যে ভর্তি ঘোড়া ছিল।
কিন্তু এত সময় লাগছিল যে ঘোড়াগুলোর খাদ্যের রসদ জোগাতে জোগাতে আস্তে আস্তে করে সব খাবার দাবার শেষ হয়ে গেছিল। তখন নাবিকরা বাধ্য হয়ে সেই ঘোড়াগুলোকে সমুদ্রের জলে ফেলে দিয়েছিল যাতে নিজেরা বাঁচতে পারে। কারণ সব খাদ্য যদি তারা ঘোড়াগুলোকে দিয়ে দেয় তাহলে নিজেদের বাঁচার জন্য আর কিছু থাকবে না, সেই জন্য ঘোড়াগুলোকে তারা সমুদ্রের মধ্যে ফেলে দেয়। তো এরপর থেকে এই ক্রান্তীয় অঞ্চলটাকে কি বলা হয়ে থাকে? অশ্ব অক্ষাংশ বলা হয়ে থাকে। এই বিষয়টা তোমরা খুব ভালো করে জেনে রাখবে। অশ্ব অক্ষাংশের কথা বললাম, আরেকটা বিষয় বলে রাখি, ডোলড্রাম কাকে বলে? এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ডোলড্রাম হলো অশ্ব অক্ষাংশটা, যেরকম ধরো ক্রান্তীয় অঞ্চলে বললাম যে অনুভূমিক বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায় না, শুধুমাত্র উল্লম্ব বায়ুপ্রবাহের জন্য জাহাজগুলো চলাচল করতে পারেনি, তাই একে অশ্ব অক্ষাংশ বলছে। সেরকম ডোলড্রাম হলো নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে অনুভূমিক বায়ুপ্রবাহ অনুভব করা যায় না, শুধুমাত্র উল্লম্ব বায়ুপ্রবাহ থাকে। মানে নিরক্ষীয় অঞ্চলে আমরা কি পড়েছিলাম? নিম্নচাপ পড়েছিলাম। এই দেখো, এখানে দেখো 0 ডিগ্রিতে কি আছে? নিম্নচাপ আছে। আর তোমাদেরকে আমি বোঝালাম যে কর্কটীয় আর মকরীয় অঞ্চলে কি রয়েছে? উচ্চচাপ। তো নিরক্ষীয় অঞ্চল থেকে এই নিম্নচাপ অঞ্চল থেকে দুটো উচ্চচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। সেম একইভাবেই উল্লম্ব বায়ুপ্রবাহ থাকে, অনুভূমিক বায়ুপ্রবাহ একেবারেই লক্ষ্য করা যায় না, একেবারেই অঞ্চলটা শান্ত অবস্থায় থাকে। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে এই যে বায়ুপ্রবাহহীন যে শান্ত অবস্থা, এটাকেই ডোলড্রাম বলা হয়ে থাকে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অশ্ব অক্ষাংশ কাকে বলে, ডোলড্রাম কাকে বলে, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু পড়বে। এবার দেখো, এবার আমরা বায়ুচাপের বিষয়টা তোমাদেরকে বলে দিলাম। এবার আমি আরেকটা বিষয় চলে আসছি, যেটা হলো কি বায়ু প্রবাহ। বায়ু যখন প্রবাহিত হয়, বায়ুর প্রবাহকে আমরা অনুভব করতে পারি, এবং বায়ু সবসময় বলেছি যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। এবার পৃথিবীর এই যে আবর্তন রয়েছে, পৃথিবীকে কি করেছে? বাতাস, এই যে বায়ুমণ্ডল পৃথিবীকে পুরো ঘিরে রেখেছে। মানে পৃথিবী, তার ওপরে পুরো বায়ুমণ্ডলটা পৃথিবীকে ঘিরে রেখেছে। তো এই যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডল কি হয়? পৃথিবীর আবর্তনের জন্য, পৃথিবীর আবর্তন গতির জন্য এই বাতাস কি হতে থাকে? ছিটকে যেতে থাকে। শুধু বাতাস নয়, পৃথিবীর ওপরে থাকা যে কোনো গতিশীল বস্তুই কি হয়? ছিটকে যায়। যেরকম ধরো জল, আমরা জলের ক্ষেত্রেও জোয়ার ভাটা দেখতে পাই বা জলের স্রোত দেখতে পাই। তো এই কারণগুলো কেন হয়? এগুলো হয় হচ্ছে পৃথিবীর আবর্তনের জন্য। সেরকম জলেও যেরকম দেখতে পাই, বাতাসের ক্ষেত্রেও সেটা হয়। বাতাসটা যেহেতু অদৃশ্য, সেই জন্য আমরা বাতাসটাকে দেখতে পাই না, কিন্তু আমরা এটাকে অনুভব করতে পারি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পৃথিবীর আবর্তন গতির জন্য বাতাসের গতির কিছুটা বিক্ষেপ ঘটে। মানে বাতাস যেদিক থেকে যাচ্ছিল, সোজা পথে যেতে যেতে না গিয়ে ও কিছুটা ঘুরে গেল। মানে ওর যে ট্র্যাকটা দিয়ে যায় সবসময় ওটাকেও ফলো করতে পারে না। তো যে বলের কারণে বাতাসের এই গতি বিক্ষেপ ঘটে থাকে, সেটাকে বলা হয়ে থাকে কি? কোরিওলিস বল। এই কোরিওলিস বলের কারণেই কি করে? বাতাসের এই গতি বিক্ষেপ ঘটে। এবার কোরিওলিস নামটা হওয়ার কারণ কি? বাতাসের গতি বিক্ষেপের সাথে কোরিওলিসের কি সম্পর্ক? বিজ্ঞানী কোরিওলিস এটা আবিষ্কার করেছিলেন। তিনি দেখেছিলেন যে বাতাস যেদিক থেকে যেদিকে প্রবাহিত হওয়ার কথা, ও দিকটা যেটা মেনটেন করার কথা, দিকটা কিন্তু সেটা অনুসরণ করে না। দিকটার অনেক সময় কি হয়? গতিবিক্ষেপ ঘটে যায়। তো এই গতিবিক্ষেপের কারণ হলো পৃথিবীর আবর্তন গতি। তো বিজ্ঞানী কোরিওলিস এই বিষয়টা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে কি বলা হচ্ছে? কোরিওলিস বল বলা হয়। যে কারণে কি হয়? পৃথিবীর উপরে থাকা যে বায়ুমণ্ডলের আস্তরণ, সেই বাতাসের গতিবিক্ষেপ ঘটে থাকে। এর পরবর্তী আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো কি? ফেরেলের সূত্র। ফেরেলে তাহলে কোরিওলিস বল কাকে বলে, এটা একটা প্রশ্ন বললাম। এর পরবর্তী যেটা আমি বলছি সেটা হলো কি? ফেরেলের সূত্র। ফেরেল তাহলে কি বললেন? এই কোরিওলিসের ওপর নির্ভর করে, কোরিওলিসের এই তত্ত্বটার ওপর নির্ভর করে ফেরেল কি বললেন? ফেরেল বললেন যে বাতাস তো উত্তর গোলার্ধে, যখন বাতাস প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে বাতাস তার প্রবাহ পথে ডান দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে বাতাস প্রবাহিত হওয়ার অভিমুখে বাঁ দিকে কিছুটা এর গতিবিক্ষেপ ঘটে থাকে।
উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বাতাসের গতিবিক্ষেপ ঘটে থাকে। এটাকেই কি বলা হয়ে থাকে? ফেরেলের সূত্র বলা হয়ে থাকে। কোরিওলিসের তত্ত্বের ওপর নির্ভর করে ফেরেল এই সূত্রটা দিয়েছিলেন, যেটাকে ফেরেলের সূত্র বলা হচ্ছে। এখানে দেখো ছবির মাধ্যমে কিন্তু তোমাদের বিষয়টা বোঝানো আছে। উত্তর গোলার্ধের ডান দিকে, ছবিটা ভালো করে দেখো, উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে? বাঁ দিকে কিন্তু কি হচ্ছে? গতিবিক্ষেপ বাতাসের ঘটছে। এটাকেই কি বলা হচ্ছে? ফেরেলের সূত্র বলা হচ্ছে। এর পরবর্তী আমরা বাতাসের চাপ সম্পর্কে আরেকটা তত্ত্ব পড়ব, যে তত্ত্বটা হলো কি? 22 ব্যালট সূত্র। 22 ব্যালট সূত্রতে কি বলা হচ্ছে? 22 ব্যালট সূত্রতে বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে বাতাস যেদিক থেকে প্রবাহিত হয় তার বিপরীত অভিমুখে যদি তুমি দাঁড়াও, মানে ধরো বাতাস এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, তুমি এই রকম ভাবে দাঁড়িয়েছো, বিপরীত দিক মুখ করে যদি দাঁড়াও, মানে বাতাসের অভিমুখের দিকে যদি পিঠ করে দাঁড়াও, তাহলে ডান দিকে উচ্চচাপ আর বাঁ দিকে নিম্নচাপ অনুভব করবে উত্তর গোলার্ধের ক্ষেত্রে। আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কি হবে? দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে বায়ু প্রবাহের বিপরীতে যদি তুমি দাঁড়াও, তাহলে ঠিক বিপরীত অবস্থা দেখা যাবে। সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে ডান দিকে নিম্নচাপ আর বাঁ দিকে উচ্চচাপ বিরাজ করছে। এটাকেই কি বলা হয়ে থাকে? 22 ব্যালট সূত্র বলা হয়। এর পরবর্তী বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে বলার সময় একটা বিষয় আমি দেখাচ্ছি, যেটা হলো বায়ুচাপ বলয়ের অবস্থানের পরিবর্তন। বায়ুচাপ বলয়ের অবস্থানের পরিবর্তন সম্পর্কে কি বলা হচ্ছে? দেখো, বলা হচ্ছে যে সাধারণত আমরা দেখতে পাই যে সারা বছর সূর্যরশ্মি কর্কটক্রান্তীয় অঞ্চলের ওপরে লম্বভাবে কিরণ দিয়ে থাকে। তো যখন সূর্যরশ্মি কর্কটক্রান্তীয় অঞ্চলের ওপর লম্বভাবে কিরণ দেয়, সেই সময় কি হয়? দুটো গোলার্ধেই, মানে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে, আমি তোমাদেরকে যে চাপ বলয়গুলোর কথা আগে বললাম, ঠিক সেইভাবেই চাপ বলয়গুলো কিন্তু অবস্থান করে থাকে। কিন্তু যখন সূর্যের উত্তরায়ণ চলে, অর্থাৎ যখন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, তখন কি হচ্ছে? দেখো, তখন এই বায়ুচাপ বলয়গুলো, মানে নিরক্ষীয় অঞ্চলে যে নিম্নচাপ বলয়টা আছে, এটা কিছুটা ওপরের দিকে উঠে যায়। কেন কি? তখন সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে দক্ষিণ গোলার্ধের সমস্ত বায়ুচাপ বলয়গুলোর কিছুটা কি হয়? অক্ষাংশগত স্থান পরিবর্তন কিন্তু ঘটে। আবার যখন সূর্যরশ্মি মকরক্রান্তীয় অঞ্চলের ওপর লম্বভাবে কিরণ দেয়, তখনও কিন্তু আবার এই বায়ুচাপ বলয়গুলো উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের দিকে কিন্তু বায়ুচাপ বলয়গুলোর স্থান পরিবর্তন ঘটে থাকে। তো এই বায়ুচাপ বলয়গুলোর স্থান পরিবর্তনের ফলাফল কি হয়? বায়ুচাপ বলয়ের ওপরই নির্ভর করে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে আবহাওয়ার বিভিন্ন মানে প্রকৃতি, আবহাওয়াটা কীরকম হবে, বৃষ্টিপাত কীরকম হবে, উষ্ণতা কতটা থাকবে, বায়ু কীরকম প্রবাহিত হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বায়ুচাপ বলয়ের ওপরই নির্ভর করে থাকে। তো বায়ুচাপ বলয়ের এই স্থান পরিবর্তনের ওপর নির্ভর করে সাধারণত দেখা যায় সূর্যের উত্তরায়ণের সময়ও জলবায়ুগত নানান পরিবর্তন ঘটে, আবার দক্ষিণায়নের সময়ও জলবায়ুগত নানান পরিবর্তন ঘটে থাকে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের কারণে। এরপরে যে বিষয়টা পড়াবো সেটা হলো কি? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ সম্পর্কে যদি আমাদেরকে পড়তে হয়, তখন আমাদের কি বলতে হবে? বায়ু সাধারণত আমরা দেখেছি, বায়ু প্রবাহ সাধারণত আমরা অনুভূমিকভাবে হয়। এটা আমরা একদম প্রথমেই পড়েছি যে বায়ু প্রবাহ অনুভূমিকভাবে লক্ষ্য করা যায়। তো এই যে বায়ু প্রবাহিত হয়, এই বায়ু প্রবাহের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বাতাসের কথা পড়ে থাকি। তো সেই যে বাতাসের কথা আমরা পড়ে থাকি, সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু একটা ছকের মাধ্যমে দেখাবো। বায়ু প্রবাহকে যদি আমরা দেখি পৃথিবীর, তাহলে এই বায়ু প্রবাহকে কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটা হলো নিয়ত বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ, আর একটা হলো
আকস্মিক বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? নিয়ত বায়ুপ্রবাহ হলো সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে যে বাতাস প্রবাহিত হয়, সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে যে বাতাস প্রবাহিত হয়। নিয়ত বায়ুপ্রবাহের কিন্তু দিকের কোনো পরিবর্তন হয় না, সারা বছর ধরে পৃথিবীর অক্ষরেখা বরাবর এই বাতাস কিন্তু একইভাবে প্রবাহিত হতে থাকে। তো এবার এই নিয়ত বায়ুপ্রবাহের আবার অনেকগুলো ভাগ আছে। তো নিয়ত বায়ুপ্রবাহের যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখন আমি তোমাদেরকে পড়াবো। তো নিয়ত বায়ুর ভাগগুলো সম্পর্কে আমি এখানে একটু লিখে দিচ্ছি। নিয়ত বায়ুপ্রবাহের ভাগগুলো কি কি? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। এবার আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ুটা কিভাবে এটা প্রবাহিত হয় পৃথিবীর অক্ষরেখা বরাবর, সেটা আমি একটা ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বোঝাচ্ছি, একটু দেখে নাও। পৃথিবী, এটা হলো নিরক্ষীয় অঞ্চল, 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ। ম্যাম আমাদের হাতে আর 9 মিনিটস মতো আছে। আচ্ছা, আমি তার মধ্যে শেষ করে আর কি কি কোশ্চেন আসতে পারে সেটাও একটু আলোচনা করব। আচ্ছা, তো এই আয়ন বায়ুর কথা, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ুর কথা যেটা বলছি, আয়ন বায়ুটা কি হয় দেখো, এই ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে এই বাতাসটা প্রবাহিত হয়, কারণ ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ আর নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে। সেই জন্য আয়ন বায়ু কি হয়, ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে সারা বছর প্রবাহিত হতে থাকে। এবং এই আয়ন বায়ুকে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু বলে। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। খুব ইম্পর্টেন্ট, উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এর পরবর্তী 23.5 থেকে 66.5 ডিগ্রির মধ্যে আমরা সাধারণত দেখতে পাই এই অঞ্চলটাতে পশ্চিমা বায়ু প্রবাহিত হতে লক্ষ্য করা যায়। এই অঞ্চলটাতে কি হয়, পশ্চিমা বাতাস প্রবাহিত হতে লক্ষ্য করা যায়, মানে মহাদেশের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাতাসটা প্রবাহিত হয়ে থাকে। সেই জন্য এই বাতাসকে কি বলা হয়ে থাকে, পশ্চিমা বাতাস বলা হয়। পশ্চিমা বাতাসের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, উত্তর গোলার্ধে পশ্চিমা বাতাসকে বলা হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে বলা হয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এটা বিপরীত বলা হয়, কেন কি উত্তর গোলার্ধে দেখো দক্ষিণ দিক থেকে ওপরের দিকে উঠছে, সেই জন্য দক্ষিণ পশ্চিম, আর উত্তর গোলার্ধে দেখো দক্ষিণ গোলার্ধে দেখো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নামছে, সেই জন্য কি এটাকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু বলা হয়ে থাকে। তো এই পশ্চিমা বায়ু মহাদেশের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায়। এবার একটা জিনিস দেখো, ভারতবর্ষের ক্ষেত্রে বা ক্রান্তীয় অঞ্চল, ভারতবর্ষ ক্রান্তীয় অঞ্চলের মধ্যেই পড়ে, ক্রান্তীয় অঞ্চলে আমরা মহাদেশের পশ্চিম দিকটাতে দেখি মরুভূমি রয়েছে,
রাজস্থানের মরুভূমিটা কোথায় রয়েছে? পশ্চিম দিকে রয়েছে। কেন পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি হলো? তার কারণ হচ্ছে, দেখো বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? উত্তর পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটাবার পর ওই বাতাসটা যখন পশ্চিম দিকে আসে তাতে কোনো জলীয় বাষ্প থাকে না। সেই জন্য ক্রান্তীয় অঞ্চলের মহাদেশগুলোতে কি হয়, পূর্ব দিকে বৃষ্টিপাত হয় আর পশ্চিম দিকে বৃষ্টিপাত হয় না, তাই পশ্চিম দিকে মরুভূমি। এই প্রশ্নটা খুব আসে। আবার আমরা যখন উপক্রান্তীয় অঞ্চলে চলে যাব বা নাতিশীতোষ্ণ মণ্ডলে চলে যাব, সেখানে আবার পশ্চিমা বাতাসের প্রভাব রয়েছে। তার মানে মহাদেশের পশ্চিম দিকে প্রচুর বৃষ্টিপাত হয়, পূর্ব দিকে আবার হয় না। তাহলে এই সমস্ত জায়গাতে যে দেশগুলো থাকবে তাতে কি হবে, পূর্ব দিকে বৃষ্টি হবে আর পশ্চিম দিকটাতে কি হবে, পশ্চিম দিকে বৃষ্টি হবে আর পূর্ব দিকটাতে তখন কি হবে, মরুভূমির সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে এটাই হলো কি পার্থক্য। এবার আবার আমরা মেরুর কাছে চলে আসি। মেরুর কাছে কিন্তু সেই আয়ন বায়ুর সেই উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্বের মতন একই অবস্থা থাকে। মেরু অঞ্চলে কি হয়, এই আয়ন বায়ুকে কি বলা হয়ে থাকে, উত্তর পূর্ব মেরুবায়ু, আর দক্ষিণ গোলার্ধে বলে দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এই ড্রয়িংগুলো তোমরা করে নিতে পারো, যেগুলো আমি করে দিচ্ছি এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝে পড়লে তবেই তোমরা এটা লিখতে পারবে। তো এগুলো হলো কি, নিয়মিতভাবে যে বাতাস প্রবাহিত হয়, মানে নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে বললাম। এবার আমি তোমাদেরকে সাময়িক বাতাস সম্পর্কে কিছুটা বলবো। তো সাময়িক বাতাস কি, যে বাতাসটা একটা নির্দিষ্ট সময় প্রবাহিত হয়। দেখো পাশের ছবিটাতে আমি তোমাদেরকে সাময়িক বাতাস সম্পর্কে দেখাচ্ছি। সাময়িক বায়ু প্রবাহ দেখো কি হয়, সমুদ্র থেকে জলভাগ, আবার সমুদ্র থেকে স্থলভাগ, আবার স্থলভাগ থেকে আবার সমুদ্র, মানে জল থেকে স্থল, স্থল থেকে আবার জল। এই যে বাতাস প্রবাহিত হয় একটা নির্দিষ্ট সময়, মানে দিনের বেলা এবং রাতের বেলা, এটাকেই কি বলা হয়ে থাকে, সাময়িক বায়ু প্রবাহ বলা হয়ে থাকে। আমরা সাধারণত কি দেখতে পাই, যে স্থলভাগ খুব তাড়াতাড়ি তাপ গ্রহণ করে, তো ফলে কি হয়, দিনের বেলা স্থলভাগ তার দ্রুত তাপ গ্রহণ করে স্থলভাগে নিম্নচাপ থাকে, আর জলভাগ তখন আস্তে আস্তে তাপ নিচ্ছে, জলভাগ ঠান্ডা, জলভাগে উচ্চচাপ। তো তখন কি হয়, মানে জল থেকে স্থলের দিকে বাতাস প্রবাহিত হতে থাকে, মানে সমুদ্র থেকে স্থলের দিকে বাতাস প্রবাহিত হতে শুরু করে। আবার রাত্রিবেলা ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে দিয়ে কি করেছে, ঠান্ডা হয়ে গেছে, জলভাগ তখনও গরম রয়েছে, ও তখন তাপটা আস্তে আস্তে করে সারাদিন ধরে নিয়েছে, ফলে জলভাগের ওপর তখন নিম্নচাপ আর স্থলভাগের ওপর তখন কি হচ্ছে, উচ্চচাপ বিরাজ করছে। তখন স্থল থেকে জলের দিকে বাতাস প্রবাহিত হতে শুরু করে। তাহলে দিনের বেলা এক ধরনের বায়ু প্রবাহ, রাতে এক ধরনের বায়ু প্রবাহ। আর এই স্থলবায়ু আর জলবায়ুর সংমিশ্রণে, মানে এর একটা মিলিত সংস্করণ হিসাবে আমরা মৌসুমি বাতাসকে বলতে পারি। মৌসুমি বাতাসও একটা মানে সাময়িক বাতাস, যে বাতাসটা ভারতের জলবায়ুকে কিন্তু কি করে থাকে, প্রভাবিত করে থাকে। এর পরবর্তী যেটা হলো কি, আকস্মিক বায়ু, মানে হঠাৎ করে শুরু হয়, যেরকম আমরা সাইক্লোনের কথা পড়ি, তাই না, নিম্নচাপ আর উচ্চচাপ। কোনো একটা অঞ্চলে যদি নিম্নচাপ সৃষ্টি হয়, যেরকম দেখো এখানটাতে ছবিটাতে দেখানো হয়েছে, মাঝখানে বাতাসের চাপটা কি রয়েছে, কম রয়েছে, আর বাইরের দিকে বাতাসের চাপ বেশি রয়েছে। তাহলে কি হবে, দেখো অ্যারোগুলো কেন্দ্রের দিকে দেওয়া রয়েছে, মানে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস নিম্নচাপ অঞ্চলের দিকে আসতে শুরু করেছে। কোনো একটা অঞ্চলের তাপমাত্রা খুব বেড়ে গেলে এই ধরনের আকস্মিক বায়ু প্রবাহের সৃষ্টি হয়। আমরা ঝড় যখন দেখি সেগুলো তো আকস্মিক, মানে হঠাৎ করে হয়। তো এটাকে কি বলা হয়ে থাকে, আকস্মিক বাতাস বলা হয়ে থাকে। আবার যখন উচ্চচাপ হয়, দেখো উচ্চচাপের ক্ষেত্রে অ্যারো দিয়ে দেখানো হয়েছে বাতাসগুলো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তার মানে কেন্দ্র থেকে, উচ্চচাপের ক্ষেত্রে কেন্দ্র থেকে বাতাসগুলো বাইরের দিকে বেরিয়ে যায়, আর নিম্নচাপের ক্ষেত্রে কেন্দ্রের দিকে, মানে কেন্দ্রে যেখানে নিম্নচাপটা রয়েছে সেখানে বাতাস আসে, কারণ ভূপৃষ্ঠের কোনো স্থানই বায়ুশূন্য থাকতে পারে না। ফলে নিম্নচাপ যেখানে রয়েছে, উচ্চচাপ থেকে বাতাস এসে ওই বায়ুশূন্য স্থানটা পূরণ করে দেওয়ার চেষ্টা করে। তো আমি তোমাদেরকে আজকে এই অধ্যায়টা শেষ করলাম, এবং এই অধ্যায়ের থেকে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হলো যে পৃথিবীকে বিভিন্ন বায়ুচাপ বলয়ে ভাগ করো, যেটা ওই কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ, নিরক্ষীয় নিম্নচাপ, চাপ বলয় হিসাবে যেটা ভাগ করে দেখালাম সেটা তোমরা ভালো করে পড়বে। এছাড়াও যেটা পড়তে হবে সেটা হলো অশ্ব অক্ষাংশ কাকে বলে,
ডোলড্রাম কি এবং এই সাময়িক বায়ুপ্রবাহের যে শ্রেণী বিভাগটা তোমাদেরকে পড়ালাম, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এগুলো কাকে বলে, কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে সারা বছর, তারপরে হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহ কাকে বলা হয়ে থাকে, আকস্মিক বায়ু কি হতে পারে, এই যে সমুদ্র বাতাস এবং স্থল বাতাস সময় মানে একটা কোন সময় প্রবাহিত হয়, দিনে না রাতে কোন সময় প্রবাহিত হচ্ছে, নিম্নচাপ কিভাবে সৃষ্টি হয়, উচ্চচাপ কিভাবে সৃষ্টি হয়, বায়ুর স্রোত কাকে বলে, বায়ু প্রবাহ কাকে বলে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে রেডি করতে হবে। একেবারেই। আর আপনি যেমন বলছিলেন যে ডায়াগ্রাম দেখে পড়লে অনেক কঠিন বিষয়গুলো খুব সহজ হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের ডায়াগ্রামটাও পড়তে হবে। আর ম্যাম এমসিকিউ যদি বলি, সেখান থেকে কি কি আসতে পারে? হ্যাঁ, এমসিকিউ বলতে ধরো এরকম এলো যে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ বায়ুচাপ লক্ষ্য করা যায়। বেশ, অনেক ধন্যবাদ। আজকে আসলে একেবারেই হাতে সময় নেই, সেক্ষেত্রে একদম অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি। ম্যাম ডায়াগ্রামের সাহায্যে তোমাদের পড়ানোর চেষ্টা করলেন এবং অবশ্যই তোমরা যারা দেখলে অনুষ্ঠানটা এবং যারা মিস করলে অবশ্যই রেকর্ডেড যে অনুষ্ঠানটা সিটিভিএন এর ফেসবুক এবং ইউটিউব পেজে তোমরা পরে দেখে নেবে। আজ এখানেই শেষ করতে হচ্ছে। ম্যাম অনেক ধন্যবাদ সিটিভিএন এ আসার জন্য। আগামী অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএন এ।